প্রতিটা বাচ্চাই তাদের নিজ নিজ পরিবার বা প্রিয়জনদের কাছে বা পরিজনদের কাছে অনেক ভালোবাসার, অনেক পছন্দের, অনেক আদরের। কিন্তু এমনভাবে বাচ্চাদেরকে ভালোবাসবেন না যেটার ফলে তারা হসপিটাল পর্যন্ত পৌঁছে যায়। হ্যাঁ, আমি ঠিকই বলছি। শুনতে হয়তো বা খারাপ লাগতে পারে, অতিরিক্ত ভালোবাসাই কিন্তু একটা বাচ্চাকে ক্ষতির মুখে ফেলে দেয়। আজ আমার বাচ্চার যে অবস্থা তার জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই। হয়তো বা আগে বুঝতে পারিনি, কিন্তু এখন একটু একটু করে রিয়েলাইজ করছি যে আজকে এই পর্যায়ে আসার পিছনে আমরাই জড়িত। গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার বাচ্চার কি হয়েছে, কি কারণে সে এত অসুস্থ, কি জন্য তাকে সার্জারিতে নিতে হচ্ছে। এরপরে আমার প্রচুর কমেন্টস আসে ভিডিওতে যে বাচ্চার কিভাবে সার্জারি করা হলো, তারপরে ওর কি কি লক্ষণ ছিল এই রোগের। আজকে ভিডিওতে সেটারই একটা ডিটেলস বলবো। যদিও এই দিনটা বা এই সময়টা আমাদের জন্য খুবই কষ্টের ছিল। আমার বাচ্চার নামে একটা কেবিন বুক হয়েছে, এটা কিন্তু খুব সহজ একটা বিষয় না। বাবা মা হিসেবে আমাদের জন্য এই মুহূর্তটা ছিল সব থেকে কঠিন একটা মুহূর্ত। ওটি রুমের বাহিরে বসে যখন অপেক্ষা করছিলাম, পুরো 1 ঘন্টা সময় লেগেছে ও সার্জারি করতে। এই মুহূর্তটা কখনোই বলে প্রকাশ করার মতো না। সেই সময় কি মনে হচ্ছিল, কি ভেতরে কাজ করছিল, এগুলো কখনোই কোনোভাবেই কাউকে বলতে পারবো না বা প্রকাশ করতে পারবো না। প্রথমেই বলি আমার বাচ্চার কি কি লক্ষণ ছিল। সে হা করে নিঃশ্বাস নিত, ঘুমের ভেতরে শব্দ করত, এমনকি খাবার খেতেও তার অনেক কষ্ট হতো। আমি যেহেতু ভিডিও শুরুতেই বলেছি যে এমনভাবে বাচ্চাকে ভালোবাসবেন না যেটা তাকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দেয়। এটা কেন বললাম, তার কারণ হচ্ছে আমরা বাচ্চাদেরকে ভালোবেসে আদর করে বাহিরের জিনিস খাওয়াই, চিপস, জুস, চকলেটস, এগুলো কিন্তু আমাদের বাচ্চার জন্য খুব ভালো কিছু একটা বয়ে আনে, আমাদের জীবনটাকে আরো দুর্বিষহ করে দেয়। হয়তোবা আমরা বুঝতে পারি না, কিন্তু একটা সময় পরে গিয়ে যখন এটার মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু এটা একটা খারাপ পর্যায়ে নিয়ে যায়। আমরা যে সিচুয়েশনে আছি, আমি চাই না কোনো বাবা মাই এই সিচুয়েশনে থাকুক। আমার মেয়ের আজ এই অবস্থার জন্য মূল কারণ হচ্ছে অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস খাওয়া। কোল্ড ড্রিঙ্কস সেটা ঠান্ডা হোক বা নর্মাল টেম্পারেচারে থাকুক, দুইটাই বাচ্চাদের এবং বড়দের জন্য, উভয়ের জন্যই ক্ষতিকর। আমরা এটা থেকে বাচ্চাদেরকে বিরত রাখবো। অতিরিক্ত ঠান্ডা কোনো কিছু খেতে দিব না। আইসক্রিম, বাইরের প্যাকেটজাত খাবার থেকে দূরে রাখবো। হয়তোবা আজকের ভিডিওতে আমি গুছিয়ে কথাও বলতে পারছি না, খুব এড়াছুটা লাইনে কথা বলছি, কিন্তু তারপরেও এতটুকু বোঝানোর চেষ্টা করছি। যারা বাবা মা আছেন তারা নিশ্চয়ই বুঝছেন যে একটা মা হিসেবে আমার এখন মনের অবস্থাটা কিরকম। একটা ভিডিও এডিট করতে গিয়ে এখনো আমার গলা কাঁপছে, হাত কাঁপছে। তাহলে বুঝুন ওই মুহূর্তে আমার কেমন লাগছিল। আমি চাই না কোনো বাবা মা এই পরিস্থিতিতে পড়ুক। আমি বারবার একই কথা বলছি। বাবা মা ছাড়াও পরিবারে বাচ্চাদের ভালোবাসার আরো অনেক অনেক মানুষ থাকে যারা কিন্তু সত্যি বাচ্চাদেরকে অনেক ভালোবাসে। কিন্তু বাবা মা হিসেবে আপনারা না বলা শিখুন। বাচ্চাকে বাহিরের খাবার যখন কেউ দিবে তখন না বলুন, লজ্জা পাবেন না। এতে করে আপনার বাচ্চারা সুস্থ থাকবে। না বলা হয়তো বা কঠিন, কিন্তু বাচ্চাকে এরকম বেডে শুয়ে থাকতে দেখা তার থেকেও অনেক অনেক গুণ কঠিন। বাচ্চাদেরকে কখনোই সামলিয়ে রাখা যায় না, তারপরেও বাবা মা হিসেবে আমরা তো চেষ্টা করতেই পারি বাচ্চাকে একটু সাবধানে রাখতে, তাই না? আমরা তো জেনে বুঝে বাচ্চার হাতে পয়জন দিয়ে দিতে পারি না। আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চা এখন সুস্থ আছে, সে এখন স্বাভাবিক খাওয়া দাওয়াও করতে পারছে। কিন্তু এই পরিস্থিতিটা সেকেন্ডের মধ্যেই কিন্তু পাল্টে যেতে পারে। যারা প্রতিনিয়ত আমাকে ইনবক্স করছেন, আমার মেয়ের খোঁজ খবর নিচ্ছেন, সে কেমন আছে, কি অবস্থায় আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে ভালোবাসেন বিধায় আজ আমার সন্তানের খোঁজ খবর নিচ্ছেন। এখন বলি, অনেকেই জানতে চাচ্ছেন যে আমার বাচ্চার অপারেশনটা কিভাবে হয়েছে। এটা উপর থেকে কিছুই বোঝা যাচ্ছে না, মানে কোনো স্টিচ মার্ক নেই, মুখ পুরো হা করে তারপর অপারেশনটা করানো হয়েছে। আর ওকে পুরো অজ্ঞান অবস্থায় অপারেশনটা করা হয়েছে। অপারেশনের ঠিক পরের দিনই সারাকে রিলিজ দেওয়া হয় হসপিটাল থেকে, আর আমরা ওখান থেকে সরাসরি চলে যাই ভাইয়ার বাসায়। আমার এই কঠিন সময়টাতে আমাকে পুরোপুরি মেন্টালি সাপোর্ট করেছে আমার ভাইয়া ভাবি। তারা আমার সাথে ছিল, আমার পাশে ছিল। আমার যে কোনো প্রয়োজনে আমি তাদেরকে পেয়েছি আমার পাশে, আলহামদুলিল্লাহ। তারপরে আমার খালামণিরা ছিল, আর ফোনের ওপাশ থেকে তো সবাই অনেক অনেক খোঁজ খবর নিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হয়তোবা দূরত্বের কারণে সবাই কাছে আসতে পারেনি, কিন্তু সবাই অনেক বেশি খোঁজ খবর রেখেছে আমার মেয়েকে। আমার ফেসবুকের যে একটা ছোট্ট পরিবার আছে সেখান থেকেও আমি অনেক সাপোর্ট পেয়েছি। ভাইয়ার বাসাতে গিয়ে তারপরে একটু গোছগাছ করলাম, খুব সুন্দর একটা সময় কাটালাম। আর সারাকে দেখে তো এই টাইমে মনে হচ্ছিল ওর কিছুই হয়নি, ও শুধুমাত্র কথা বলছে না আর খাওয়া দাওয়াটা করছে না, তাছাড়া ওকে দেখে একদম প্রপারলি ফিট মনে হচ্ছে। পরে আমরা ভাইয়ের বাসা থেকে খালামণির বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। একটা রাতই হয়ে গিয়েছিল, যেহেতু খালামণির বাসা থেকে আমরা চুয়াডাঙ্গায় ব্যাক করব, এই কারণে খালামণির বাসাতে আসা। আর ঠিক তার পরের দিন সকালে আমাদের ট্রেন ছিল, আমরা চুয়াডাঙ্গার উদ্দেশ্যে খালামণির বাসা থেকে রওনা দিলাম। অনেক বেশি মন খারাপ হচ্ছিল, বাচ্চারা অনেক মন খারাপ করছিল, কারণ আমরা ঢাকাতে যখন আসি কমপক্ষে 2 থেকে 3 দিন তো থাকাই হয়, কিন্তু এইবার একদমই কোথাও থাকা হয়নি। আর এই যে সকাল সকাল যখন বের হলাম বাসা থেকে, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আমরা যেদিন ঢাকাতে আসি সেই দিনও প্রচুর বৃষ্টি হচ্ছিল, সেই দিনের বৃষ্টিটা কেন জানি না
না মনে হচ্ছিল যে বৃষ্টি চোখের পানি হয়ে ঝরছে। আর আজকের বৃষ্টিটাই একদম শান্তি একটা অনুভূতি হচ্ছে। আজ আমার কাছে দুইটা বৃষ্টি দুই রকম ব্যাখ্যা দিচ্ছে। এই টাইমটায় মনের ভেতরে অনেকটা হালকা লাগছিল, মনে হচ্ছে যে অনেক কঠিন কিছু পার করে সাকসেসফুলি মেয়েকে নিয়ে বাসায় যেতে পারছি। বাসায় সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। এত দ্রুত এত ঝটপট সবকিছু হয়ে যাবে এটা একদমই আমরা ভাবতেও পারিনি। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। এরপরে আমরা ট্রেনে উঠে গেলাম। ট্রেন নির্দিষ্ট সময়ই ছেড়েছে। এরপরে আমরা আর কফি না খেলে তো আমার চলেই না জার্নি পথে, তো আমরা একটু কফি সাথে হচ্ছে ট্রেনের খাবারটা খাচ্ছিলাম। চিকেন ফ্রাইটা আমার খুব ভালো লাগে, এই কারণে আমি ট্রেনের ব্রেকফাস্টটা করতে পছন্দ করি। আর যারা প্রথম আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ একটা ফলো দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। আপনাদের জন্য আরো নতুন নতুন অনেক ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।